কাজে দক্ষতায় অনেক দূর যারা এগিয়ে, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান সহ সকলকে আমি আমার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে আপনারা সময় দিয়েছেন, এসেছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। ঘোষক বলেছেন যার বক্তব্য শোনার জন্য ওদের আগ্রহে বসে আছেন, আমি মনে মনে বলছি যার বক্তব্য শোনার টাইম পেতে পেতে ওদের আগ্রহ হারিয়ে বিরক্তি প্রকাশ করছি, অবস্থা আসলে বাস্তবে সে পর্যায়ে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকেই মতামত প্রকাশ করেছেন, আমি আমার নোটে সে বিষয়গুলো নিয়েছি। অনেকে প্রশংসা করেছেন, কাজের সম্ভাবনার কথা বলেছেন, এগুলো আগামী দিনের পাথেয়। আমাদের মা বাবাই তির্যক সমালোচনা করেছেন, এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ পথ চলার অংশ, কারণ এই ধরনের পরামর্শ আমাদের কাজের ঘাটতিগুলোকে দূর করে সমৃদ্ধির সোপানের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যারাই পরামর্শ দিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে উদ্দেশ্যে আমাদের প্রোগ্রামের আয়োজন, আপনি খেয়াল করবেন মিডিয়াতে পিআরকে এক নাম্বার ইস্যু বানানো হয়, আমাদের ইস্যুতে এক নাম্বার কোনটা? আমাদের ইস্যুতে এক নাম্বার হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি। মিডিয়া সবসময় জুলাই সনদের আইনি ভিত্তিটাকে পাশ কাটিয়ে পিআরটাকে সামনে নিয়ে আসে। আমরা সবার আগে জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি। আমাদের মা বাবা যে কথা বলেছেন, যারা রক্ত দিল, ঘাম দিল, শ্রম দিল, যারা জীবনের বিনিময়ে ফ্যাসিবাদকে মুক্ত করে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিল, জীবিত যারা রয়েছেন তারা সহ তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবচেয়ে বেশি জরুরি। দ্বিতীয় হচ্ছে ফ্যাসিবাদের নায়ক যারা, হত্যাকর্তা যারা, তারাই রাষ্ট্র থেকে বিদায় নিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের কলা কুশলীরা, তাদের বিভিন্ন পর্যায়ের সোল এজেন্ট যারা, তারা কি সবাই বিদায় নিয়েছে? এদেশের রন্ধে রন্ধে তারা এখন সব জায়গায় রয়ে গেছে। আর যে রাষ্ট্রের আস্কারা পেয়ে বিগত 16 বছরে বাংলাদেশে তারা ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেছিল, সে রাষ্ট্র এখনো কি নিশ্চুপ হয়ে বসে আছে না সরব আছে? তাদের ষড়যন্ত্র বাংলাদেশের উপরে প্রতিনিয়ত তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তির কোনো বিকল্প নাই। কিন্তু আমরা বারবার হোঁচট খাই যখন আমরা বলতে চাই যে এটি একটি বিপ্লব, তা আমাদের কোন একটি দল থেকে বিপ্লব করতে চায় না। আমরা যখন বলতে চাই একটা গণ অভ্যুত্থান, আগের যে গণ অভ্যুত্থানের এবং বিপ্লবের নিয়ম হচ্ছে আগের সংবিধান ছুড়ে ফেলা হবে, নতুন সংবিধান প্রণয়ন হবে, কিন্তু আমরা সেখানে দিকে সেটাও মানতে চাই না। আমরা যখন রাষ্ট্রপতি নিয়ে কথা বলতে চাই তখনও দেখা যায় যে আমাদেরকে এই বিষয়ে আবার আপত্তি জানানো হয়। আপনারা দেখেছেন গতকালকে একটা ঐক্যমত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তিলিপ দরবার শরীফের সম্মানিত পীর জনাব মাওলানা রুহুল আমিন সিদ্দিকী তিনি এসেছেন। আমরা আজকের প্রোগ্রাম পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখি যে গতকালকে আপনারা দেখেছেন যে গণভোটের বিষয়ে আমরা সবাই ঐক্যমত প্রকাশ করেছি, অথচ এই গণভোটের বিষয় কিন্তু শুধু একটা দলের কারণে 1 মাস 15 দিন দেরি হয়েছে সিদ্ধান্ত গ্রহণে। তাহলে আমাদের জাতি রাষ্ট্র বিনির্মাণে, নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা আরো আগে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতাম। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে আমরা কেন নিয়ে আসলাম? আমরা তো রাজপথ আন্দোলন করছি, আমরা জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ফ্যাসিবাদীদের বিচার করা সহ সামগ্রিক বিষয়ে আমরা যে কথা বলছি। আগামী 10 এবং 12 তারিখে আমাদের কর্মসূচি আছে, এখন কর্মসূচি চলছে, এটা আমাদের 4র্থ দফা কর্মসূচি। এর আগে আমরা 3 দফা কর্মসূচি পালন করেছি। আমরা আপনাদেরকে সম্পৃক্ত করছি কেন? কারণ এই সমাজের ব্যান্ড গার্ড হচ্ছেন আপনারা, সম্মানিত ওলামায়ে কেরাম, ব্যবসায়ী বৃন্দ, শিক্ষক মন্ডলী, সাংবাদিক বৃন্দ। আমরা বিশ্বাস করতে চাই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি প্রয়োজনযোগ্য হবে। আপনারা সমাজের বিভিন্ন প্রান্তে প্রান্তে ভূমিকা পালন করেন, আপনারা সমাজের বিভিন্ন প্রান্তে প্রান্তে নেতৃত্বের জায়গায় রয়েছেন। আপনারা যদি এই বিষয়গুলো ভালো করে উপলব্ধি করতে পারেন, আমাদের বিশ্বাস আপনাদের হাত ধরে আমরা যে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে আপনাদের কষ্ট করে ডেকে নিয়ে এসেছি। জুলাই সনদের আইনি ভিত্তির পাশাপাশি পিআর নির্বাচনের যে কথাটি বলা হচ্ছে, ইতিমধ্যে আমাদের অনেক বক্তা এই কথার গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। একটা বুকলেট এবং লিফলেট আপনাদের সামনে আছে, প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনারা সেখানে পাবেন। আমাদের কোন আলেম সমাজ থেকে বলা হয়
পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে হিন্দুরা বাংলাদেশে 8 থেকে 9% আছে, তাদের 9% হলে 3 নং কয়টা সিট, 27টা সিট হিন্দুরা নির্বাচিত হয়ে যাবে। এই কথা বলে কিনা? আমি দুটো পয়েন্টে ব্যাখ্যা দিতে চাই। হিন্দুরা এই দেশের নাগরিক নয়, তাদের প্রতিনিধি সংসদ থেকে কথা বলা দরকার আছে কি নাই? আমি সেই দৃষ্টিকোণ থেকে তাকে সমর্থন করি। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা হিন্দুদেরকে আবর্তন করে রাজনীতি করে এতদিন পর্যন্ত, সেখানে তাদের প্রভাব খর্ব হবে কি হবে না? যদি হিন্দুরা আলাদা প্ল্যাটফর্ম করে, অবশ্যই সেখান থেকে 27টা আসন কমে যাবে। সুতরাং হিন্দুদেরকে নিয়ে যারা সম্প্রীতির রাজনীতির নামে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, একটা মন্দিরও হামলা হবে না। যারা হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতির কবর রচনা হবে, ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আরেকটা প্রচারণা আছে যে ভোট দিব 14 গ্রামে, এমপি হবে 20 গ্রামে। এই কথা যারা বলে, এটা আমি দুইটা জায়গা থেকে ক্লারিফাই করতে চাই। যারা এই কথা বলে 14 গ্রামের লোক 20 গ্রামে এমপি হয়, কেন নোয়াখালীর লোক ঢাকা এমপি হয় না? বরিশালের লোক ঢাকা এমপি হয় না? ঢাকার লোক বরিশালে এমপি হয় না? জনাব মওদুদ আহমেদকে বরিশালে কি বগুড়া থেকে এমপি বানানো হয় নাই? এই সিস্টেম তো আমাদের ওনারাই বাস্তবায়ন করেছেন। তাহলে আবার আপত্তি কেন? আপত্তির জায়গাটা হচ্ছে এই, বাংলাদেশের ফেসিবাদ কায়েম কেন হয়? আজকে পিয়ার পদ্ধতি কেন আসলো? ফেসিবাদ কায়েম হয় একতরফা নির্বাচনের মাধ্যমে। আপনি 40% ম্যান্ডেট পেয়ে 60% মানুষের উপরে আপনি সংবিধান পরিবর্তন করে ফেলেন। সংবিধানের ভিত্তি ছিল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। আপনি ম্যান্ডেট পেলেন 40%-এর, আপনি 100% মানুষের উপরে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের যে জায়গাটা সংবিধান ছিল সেটাকে আপনি বিতাড়িত করে দিলেন। এই সুযোগটা আগামী দিনে কেউ যেন না পায়, আমরা তার বিরোধ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এদেশের জনগণ শান্তিপূর্ণ রাজনীতি চাই, স্থিতিশীল অবস্থা চাই। কিন্তু আমরা কি দেখি, শুধুমাত্র এমপি কে হবে সেটা নিয়ে আঞ্চলিক পর্যায়ে আসন ভিত্তিক, উপজেলা ভিত্তিক যে মারামারি হয়। 2024 সালে আমির আমিন নামের নির্বাচন হয়েছিল, সেখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ছিল না। অথচ সে আমির আমিন নির্বাচনে আওয়ামী লীগের সারা দেশে 150 জন নিহত হয়েছিল। কে এমপি হতে পারবে, কে এমপি হতে পারবে না? আমাদের এই নাঙ্গলকোট লালমের আসন দেখেন, এখানে কিন্তু এখনো অন্য দলের প্রার্থী চূড়ান্ত হয় নাই। তার মধ্যে আমাদের হেসাকালের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত হয়েছে কি হয় নাই? যার হারিয়ে যায় ওনার স্ত্রী জানে, তার সন্তান জানে, তার মা বাবা জানে আপন জন হারানোর বেদনা যন্ত্রণা কত গভীর। আমরা রাজনীতি যদি একজনকে জিজ্ঞেস করা হয়, কোন পিতাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার সন্তানকে আগামী দিনে রাজনীতি বানাবেন কিনা, এদেশের জরিপ করলে 100% মানুষ বলবে আমার সন্তানকে আমি আগামী দিনে রাজনীতি বানাবো না। অথচ রাজনীতিবিদ হচ্ছে চিন্তা না করে আপনাকে ভোট দিবে না বলে আপনি আরেকজনের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবেন। এই ধরনের রাজনীতি অবসান ঘটানোর জন্য পিয়ার পদ্ধতি সবচেয়ে বেশি প্রয়োজন। সমাজে ভাই এবং বন্ধুগণ, এই জন্য আজকে আমাদের এই বিষয়গুলোতে আপনারা কথা বলবেন, সোচ্চার হবেন, ভূমিকা পালন করবেন, সে প্রত্যাশা আমরা করি। আমরা চাই এই দেশের ফেসিবাদের আর জন্ম না হোক। কিন্তু আপনারা অত্যন্ত লক্ষ্য করছি, আপনারা দেখেছেন পাবনায় একজন সেন্ট্রাল পর্যায়ের নেতা তিনি বলছেন দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ নিরাপদে আমার দলের নেতা কর্মী থেকে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি না। কেউ বলছে তাদের অমুক প্রতীকের ব্যালট হবে, কেউ বলছে অমুক জায়গায় এখন থেকে টার্গেট হচ্ছে অমুক দল। এগুলো তো ফেসিবাদের ভাষা। এগুলো বিতরণ করার জন্য তো 2000 টাকা রক্ত দিয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে জায়গায় আজকে বোর্ডে আমাদের কথা বলতে হবে। আগামী দিন নির্বাচনের ডামাডোল যখন বেজে উঠবে, আমাদের প্রিয় এই নাঙ্গলকোট, আমরা এই জন্মভূমিতে বসবাস করি। 2024 সালে আওয়ামী লীগের নির্বাচনের সময় 150 জন নিহত হয়েছিল, তার মধ্যে 21 জন ছিল পথচারী, যারা কিন্তু আওয়ামী লীগ করতো না, কিন্তু আওয়ামী লীগের কোন্দলের মধ্যে পড়ে তারা নিহত হয়েছিল। কতজন? 21 জন। এখন আরেক দল হানাহানি করলে আমি আমার এই এলাকায় নিরাপদে বসবাস করতে পারবো? যিনি রাজনীতি করেন না, যিনি শুধু বাজার খরচ করার জন্য দোকানে যান, ওষুধ কেনার জন্য দোকানে যান, তার সন্তান কিংবা সেই ব্যক্তি পথচারী নিহত হওয়ার আশঙ্কা আছে কি নাই? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরাও আমাদের নাঙ্গলকোট থেকে প্রতিহিংসার রাজনীতির অবসান চাই, দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান চাই, দখলবাজের রাজনীতির অবসান চাই, অন্যের গলার চেপে ধরা, টোটে চেপে ধরা, অন্যের অধিকারকে ভঙ্গ করার রাজনীতির অবসান চাই। ইমরান ছাড়বেন যে এই সমাজে অন্যায় হলে তার পরিণতি কি হবে, এই বিষয়গুলো সচেতন করতে হবে জনগণকে। সমাজে ভাই এবং বন্ধুগণ, আমরা নাঙ্গলকোটে সৌহার্দ্য সম্প্রীতির একটি সুন্দর নাঙ্গলকোট গড়ে তোলার ক্ষেত্রে সুদীজন সকলের সহযোগিতা কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে পার্টি গার্ডের ভূমিকা পালন করবেন
আমরা যেন ক্ষমতার কাছাকাছি যাওয়ার কারণে কিংবা ক্ষমতা দেওয়ার কারণে আমাদের মধ্যে যেন কোনো অহংকার বসবাস করতে না পারে। একজন ব্যক্তির জায়গা থেকে, একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে আমরা যেন আমানতের খেয়ানত না করি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন আমি আমার প্রতিটি কাজের জবাবদিহিতা করতে পারি। আমরা এই সমাজের নেতৃত্বের জায়গা থেকে আপনারা আমাদের জন্য দোয়া করেন, সেই দোয়ার জায়গা থেকে এই সমাজের মানুষের অধিকার যেন খর্ব না করি, সম্পদ যেন তসরুফ না করি। সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এদেশের গরিব দুঃখী ফুকানাঙ্গা মানুষের জন্য যা বরাদ্দ হবে এই প্রত্যেকটি আমানতের পাই পাই করে যেন গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছতে পারি, সে আমানতের যেন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারি, সেই শক্তি সামর্থ্য যেন আল্লাহ আমাদের দান করেন। আমরা সবসময় দেখি নেতৃত্বে নির্বাচিত হওয়ার পরে একটা পরিবর্তন আমি সেটাকে বুকে টেনে নিতাম, কারণ আমি জানি আমার সমালোচনাটা, আমার ঘাটতিটা আমার ওই ভাই দেখেছেন বলে, আমাকে বলেছেন বলে আমি শুধরানোর জন্য সবচেয়ে ভালো সুযোগ পেয়েছি। কেউ যদি না বলতো আমি সেটাকে শুধরাতে পারতাম না। এই জন্য যখন কোনো ভাই আমাকে কোনো কথা বলেন, আমি বিশ্বাস করি এটা আমার জন্য ভালোবেসে বলে থাকেন, আমার পথ চলার জন্য সহায়ক হবে সেটি। সুতরাং আগামী দিনে আপনাদের সন্তানের জন্য বাসযোগ্য একটি নাঙ্গল তৈরি করার ক্ষেত্রে, একটি ব্যবসায়ীদের জন্য নিরাপদ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, শ্রমিক কৃষক মেহনত মানুষের জন্য একটি অধিকারযুক্ত সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাদের সন্তান হিসেবে, এই নগণ্য মানুষ হিসেবে নাঙ্গলকোটের জন্য নিবেদিত হয়ে যেন ভূমিকা পালন করতে পারি। সকল ধরনের অহংকার উঠতে উঠে, সকল ধরনের আবেগ ভাবের উঠতে উঠে দায়িত্বের জায়গা থেকে যেন ভূমিকা পালন করতে পারি, এই তাওফিক দোয়া সবসময় আপনাদের মনোযোগ আমার নাম শরীক রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং সেই মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনার কথা শুনেছেন, এই সময়টুকু আল্লাহ যেন কবুল করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকল অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমি আবারও বলছি বিনীতভাবে, আপনাদের যে কোনো পরামর্শ নিঃসংকোচে গ্রহণ করার জন্য আপনার পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমার আগামী দিনের পথ চলা হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।